সুশাসন ছাড়া টেকসই অর্থনীতি অর্জন সম্ভব নয়, সরকারের নীতি গ্রহণে অংশীজনদের মতামত নেয়ার তাগিদ। ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, একীভূতকরণ বা অধিগ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার ঝুঁকি তৈরি করছে খাবারে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সুশাসন ছাড়া টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়, তাই রাজনৈতিক সরকারকেও প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখতে হবে বলে মনে করেন গবেষকরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পিআরআই এর সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, নীতি প্রণয়নে বর্তমান সরকার তাদের মতামত নিচ্ছে না। তাদের মতে দেশে ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থানে স্থবিরতা নেমেছে। ৩২ মাসের মধ্যে জুলাইয়ে সর্বোচ্চ রপ্তানি আয় $477 কোটি। পাশাপাশি প্রবাসীদের পাঠানো বাড়তি রেমিট্যান্সে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে, যা প্রায় 5 মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে। বিনিময় হারও অনেকটা স্থিতিশীল, তবে মূলধনী যন্ত্রসহ সামগ্রিক আমদানি প্রবৃদ্ধি এখনও যথেষ্ট নয় বলে মনে করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। গবেষকরা বলছেন, মূল্যস্ফীতি কমলেও এখনও সহনীয় মাত্রায় আসেনি, কমেছে বেসরকারি বিনিয়োগও। সুশাসনকে বাইপাস করে যে অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা যায় না বা টেকসই হয় না, সেটার একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। আলোচনায় ব্যবসায়ীরা বলেন, ভারত সহ প্রতিযোগী দেশের চাইতে ট্রাম্পের শুল্ক নীতিতে এগিয়ে থাকলেও শ্রম সংস্কার, জ্বালানি, বন্দর অবকাঠামো সহ নানা জায়গায় চ্যালেঞ্জ রয়েছে। ইকোনমি তো ব্যবসায়ীদেরকে নিয়েই তো আপনাকে ইকোনমি আগাইতে হবে। আপনি ব্যবসায়ী ছাড়া তো ইকোনমি চলবে না। পলিসি মেকার পলিসি করবে, কি পলিসি করবে, কিসের জন্য করবে, কার জন্য করবে, সেটা কে জানে? ইকোনমিস্টদের সাথে কি বসে ওইভাবে? রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি ব্যবসা সহজ করতে অটোমেশন দ্রুত নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগে জোর দিতে হবে। 91 সালের ভিএটি আইন কত ডিস্টোর্টেড হলো, আমরা এখন করলাম আবার সেই ডিস্টোর্শন। তো এই ডিস্টোর্শন যাতে মিনিমাম হয়, তাহলে রেভিনিউ বাড়বে, ব্যবসায়ী যারা ব্যবসা করবে তারা স্বাচ্ছন্দ্যে করতে পারবে। বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হচ্ছে এখন যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো। তবে আমাদের যে ডোমেস্টিক যে সেভিং আছে, এটা দ্বারা ইনভেস্টমেন্টটাকে বাড়ানো খুব মুশকিল। এই কারণে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনার প্রয়োজন। দুর্বল 5 ব্যাংক একীভূতকরণে 20 থেকে 30 হাজার কোটি টাকা দরকার হবে বলে মনে করেন তিনি, যা বন্ড মার্কেট আর বিদেশি বিনিয়োগ থেকে যোগানোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। তবে এটা সম্ভবত বন্ড সেলিং করে করা হবে যাতে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ম, দুর্নীতি ও খেলাপির কারণে দুর্বল হয়ে পড়েছে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়েছে অনেক আগেই। পরিস্থিতি উত্তরণে কোনো উপায় না পেয়ে প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপিতে নুয়ে পড়া প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা অসম্ভব মনে করছে সংস্থাটি। বন্ধ না করে একীভূতকরণ বা অধিগ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু ব্যাংকই নয়, বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানেও হরিলুট হয়েছে আওয়ামী লীগের আমলে। নামে বেনামে ঋণের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই এখন খেলাপি। দীর্ঘ সময় ধরে গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না এসব প্রতিষ্ঠান। বছরের পর বছর লোকসানে থাকা 9টি আর্থিক প্রতিষ্ঠান এবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর খেলাপি এখন 60 থেকে 99%। তবে আমানতকারীদের স্বার্থের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত হয়েছে যে থাকবে না, এছাড়া এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই। সরকারের ইচ্ছা এবং তহবিল সরবরাহের উপর নির্ভর করবে। তবে ওইটা মূলত সব ওই ডিপোজিটারদের পে ব্যাক করার জন্যই ব্যবহৃত হবে মূলত। প্রতিষ্ঠান বন্ধ কোনো সমাধান নয়, বরং অনিয়মের সাথে জড়িত নিয়ন্ত্রণ সংস্থা সহ
সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সাথে আমানতকারীদের অর্থ ফেরত এবং কর্মকর্তা কর্মচারীদের কি হবে সে বিষয়টি পরিষ্কার করতে হবে বলে জানান তারা। অবসরের বিকল্প আমি তো অবসর পছন্দই করি না। আমি বলতেছি মার্জার অ্যাকুইজিশন ইয়েস 100% আই সাপোর্ট এনি টাইম আই উইল সাপোর্ট মার্জার একটা স্ট্রংয়ের সঙ্গে একটা নতুন জয়েন্ট ভেঞ্চার নিয়ে আসো। কতজন আসতে যাদের কারণে এগুলো হয়েছে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে নিশ্চয়ই নিয়ে আসতে হবে, কারণ সেটা না হলে পরবর্তীতে যে এটা আবার রিপিট হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি আমরা রাখতে পারবো না। আমানতকারীদের পুরো অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলেও জানান বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $31 বিলিয়ন ছাড়িয়েছে, যা 28 মাসের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ $26.31 বিলিয়ন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছিল $29.53 বিলিয়ন। IMF-এর হিসাব ছিল $24.56 বিলিয়ন। ইতিবাচক রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির কারণেই রিজার্ভের আকার বাড়ছে মত অর্থনীতিবিদদের। এছাড়া আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তাও ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচারে কঠোর নিয়ন্ত্রণ এবং বৈধ পথে রেমিটেন্স বাড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে 2024-25 অর্থ বছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 27%। বিগত সরকারের $320 কোটি বিল বকেয়া থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রধান সমস্যা দুর্নীতি বলেও মন্তব্য করেন তিনি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে জ্বালানি উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিশেষ উদ্যোগে বকেয়া এসব বিল পরিশোধ করেছে। এখনও $70 কোটি বিল বকেয়া রয়েছে, তবে তা স্বাভাবিক। এছাড়া একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। ওয়েবিনারে শুরুতে বিডার নির্বাহী চেয়ারম্যান গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত আর্থিক বিভিন্ন সূচক ও উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। জানান, আর্থিক খাতে 32টি সংস্কারের মধ্যে 18টি শেষ হয়েছে, আরও 6টি কাজ চলমান রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার খাবারে ঝুঁকি তৈরি করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার শাহবাগে সংস্থাটির কার্যালয়ে একথা বলেন গবেষকরা। পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় অবৈধ উপায়ে ফল পাকানোয় নিরাপদ খাদ্য নিয়ে শঙ্কার কথা জানান তারা। সস্তা আমিষ হিসেবে বেশ জনপ্রিয় ব্রয়লার ও সোনালী মুরগি। সারা দেশেই রয়েছে ছোট বড় অনেক খামার। এসব খামার ও খামারিদের নিয়ে গবেষণা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দেশের 4 বিভাগে 7 জেলার 100 খামারের তথ্য নিয়ে গবেষণা করে সংস্থাটি। অ্যান্টিবায়োটিকের ব্যবহারে কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়া 65% খামারি ডাক্তারের পরামর্শ নিতে আগ্রহী নন। এর মধ্যে সবচেয়ে বেশি বগুড়া ও জয়পুরহাটে। এটাও আমাদের কাছে তথ্য আছে যে তাদেরকে কিন্তু এই মুরগিকে সেকেন্ডারি ইনগ্রেডিয়েন্ট হিসেবে আপনার খাওয়ানো হয়, যে জন্ম নিয়ন্ত্রণ পিল দেওয়া হয়। পোলট্রির পাশাপাশি গবেষণা করা হয় আম, কলা, পেঁপে নিয়েও। তারা জানান, আগে স্বাভাবিক পর্যায়ে কৃষক ফল পাকালেও বর্তমানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে। কার্বাইড ব্যবহার করা হচ্ছে কোনো ক্ষেত্রে, এটা অভিযোগ আছে, কিন্তু এটার কোনো প্রমাণ ডাটা নাই, কারণ এটা বৈধভাবে হচ্ছে না। এই বিষয়টা নিয়ে ওনার গবেষণা হচ্ছে কিভাবে ইথিলিন গ্যাস দিয়ে ফল পাকানো যায়, এবং এটার একটা নতুন পদ্ধতি বাংলাদেশে। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি তদারকি জোরদারের আহ্বানও উঠে আসে অনুষ্ঠানে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে বিভিন্ন চক্র। এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বৃহস্পতিবার BSECর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব দিয়ে আসছে, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। এ ধরনের প্রলোভনমূলক প্রস্তাব থেকে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।
এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিওআইডি থাকা আবশ্যক। নিজ নামে বিও হিসাব ছাড়া এবং নিবন্ধিত স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকারের মাধ্যম ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় বা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অঙ্কে বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন ছাড়িয়েছে 1100 কোটি টাকা। ডিএসইএক্স সূচক বেড়েছে 74 পয়েন্টের বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে 155 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 40 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 14.63 পয়েন্ট, অবস্থান 5517 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেন। আগের দিনের চেয়ে 160 কোটি 79 লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছে 1132 কোটি 31 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 281টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 86টি এবং অপরিবর্তিত 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম রেনেটা পিএলসি, দ্বিতীয় সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে সোনালী পেপার মিলস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দ্বিতীয়, তৃতীয় এইচআর টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক 155.61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,357 পয়েন্টে। লেনদেন 24 কোটি 24 লাখ টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল আমদানির খবরে যশোরের শার্শা ও বেনাপোলে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। স্থানীয় বাজারে মোটা ও সরু চালের দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। চলতি সপ্তাহে বিভিন্ন স্থলবন্দর দিয়ে চাল আসতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন খোলা বাজারে। বেনাপোলের নাভারন, বাগাছড়া সহ আশেপাশের বাজারে মোটা চাল 55 থেকে 58 টাকা এবং সরু চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায়। চাল আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মাছের প্রজননের স্বার্থে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটনে 3 মাসের নিষেধাজ্ঞা চলছে। আর্থিক সংকটে পড়েছেন জেলে, বনজীবী এবং পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে অন্তত 1 লাখ মানুষ। জেলে পরিবারকে সরকারি সহায়তা বাড়ানো ও সীমিত আকারে পর্যটন চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। সুন্দরবনের নদী ও খালে মাছ এবং বন্যপ্রাণীদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জেলে বাওলিদের প্রবেশ নিষিদ্ধ থাকে। পর্যটনও বন্ধ থাকায় বেকার থাকেন সংশ্লিষ্টরা। সুন্দরবনের মাছ, কাঁকড়া আর মধুই বনজীবীদের রোজগারের একমাত্র পথ। তাই নিষেধাজ্ঞার 3 মাসে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তারা। গ্রাম অঞ্চলে অনেকে এর উপরে জীবিকা নির্বাহ করে নৌকার মাধ্যমে, যে তাদের মূল উৎস হয়ে গেছে যে নৌকার মাধ্যমে ঘুরে দেখানো। তার উপরে এখানে মাছ ধরে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে। 3 মাসে 2 দফায় 56 কেজি করে চাল পান কার্ডধারী জেলেরা। তবে বেশিরভাগ বনজীবী তালিকার বাইরে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা বাড়ানোর দাবি তাদের। পর্যটক বাইরে থেকে আসে, তাদের মুখে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরে থেকে তারা এসে তারাও অনেক হয়রানি হচ্ছে। এবছর আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা সরকারের কাছে আবেদন করব এই বন্ধের সময়টা যত কমানো যায়। প্রশাসন বলছে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে 3 মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। জেলে ও বাওলিদের জন্য বরাদ্দ বাড়ানোর আশ্বাস ইউএনওর। বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনার আওতায় আনা যায়। এই জন্য যারা সমুদ্রগামী জেলে তাদেরকে আমরা 77 কেজি করে চাল দিয়েছি সরকারের মাধ্যমে, সরকারের পক্ষ থেকে। এবং যারা যাতে এই সহযোগিতার আওতা আরও বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এ পর্যন্ত আশাশুনি ও শ্যামনগরের 23,534 জন জেলে ও বাওয়ালি সরকারি প্রণোদনা পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট জুলাইয়ে চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তবে কবে পুরোপুরি চালু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংস্থাটি। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে জুলাইয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর চেষ্টা চলছে। অক্টোবরে ফ্লাইট চালুর লক্ষ্যে বিমানবন্দরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগরের মাঝ বরাবর চলে গেছে অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ। লাইটিংয়ের কাজও প্রায় শেষ। 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,700 ফুট অংশ থাকবে পানির উপরে। সাগরের লোনা জলের উপর নির্মিত 2,200 ফুট অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ উড়োজাহাজকে অবতরণের পথ দেখাবে। পুরো প্রকল্পের ব্যয় 1,794 কোটি টাকা। শতাংশ অনুসারে আমি যাব না, শতাংশের অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে, বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝামাঝি সময় হয়তো আমরা ইনশাল্লাহ রেডি হয়ে যাব। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটনের বিকাশ ও ভালো বাণিজ্যের আশা স্থানীয়দের। নিঃসন্দেহে বাংলাদেশের ইকোনমি এবং কক্সবাজারের যে লোকাল কালচার আছে সেগুলোকে পৃথিবীর কাছে তুলে ধরবে আর ইকোনমিক আরও বেশি ইমপ্রুভ করাবে, গ্রোথ বাড়াবে। বিভিন্ন সীমাবদ্ধতা আছে পর্যটনের, এটাও আমরা কাটায় উঠতে পারবো এবং আমি একজন কক্সবাজারের মানুষ হিসাবে সত্যি গর্বিত এটার ব্যাপারে এবং আমি চাই সরাসরি তাড়াতাড়ি এটা কার্যকর হোক। এই বিমানবন্দরে বোয়িং 777 এর মতো উড়োজাহাজও উড্ডয়ন ও অবতরণ করবে। ভৌগোলিক দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ এই জেলার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। বিশ্লেষকদের মতে আকাশপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের এটি হয়ে উঠবে একটি শক্তিশালী সেতুবন্ধন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।